শর্তের জালে শাহজালালের থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা। নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক কেমিক্যাল জট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। নানা জটিলতায় করা যাচ্ছে না নিলাম ও ধ্বংস। সমাধানে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। বিদেশি ঋণ পরিশোধের রেকর্ড ব্যয় চলতি অর্থবছরের প্রথম 11 মাসেই ছাড়িয়েছে $4 বিলিয়ন। তথ্য ইআরডির। বৈদেশিক ঋণের অর্থছাড় কমল প্রায় 18.5%। রাজশাহীর ফুড ব্যাগিং আম যাচ্ছে ইউরোপে। আঞ্চলিক প্যাকিং হাউস না থাকায় বিপাকে রফতানিকারকরা। ছাড়পত্র বিলম্বে নষ্ট হচ্ছে 10 থেকে 20% ফল। এবং বিশ্ববাজারে বাড়ছে চালের দাম। উৎপাদন সংখ্যা আর সরবরাহ সংকটে কারণ। ভালো ফলনের আশায় কমছে গমের দর। যোগান থাকায় নিম্নমুখী চিনি ও কফি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাই, আর নির্ধারিত সময়ে চালু হবে টার্মিনাল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা। আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা আরএফপি দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলি দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে ওরা শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা। নভেম্বর পুরা ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা 42 দিন সময় দিয়ে আরএফপিতে দিয়েছি। থার্ড টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে। নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরি সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1,200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল তো উদ্বোধন হতে চলেছে এবছরই এবং প্রত্যাশার পারত্ব তুঙ্গে নিয়ে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আমরা তো আসলে এটা আপনি যেটা বললেন যে তুঙ্গে, আসলে এটা অনেকদিন ধরেই আমাদের আশার মধ্যে রয়েছে যে এই বৃহৎ একটা প্রজেক্ট কার্যকর হবে এবং এই কার্যকর হলে আমাদের এভিয়েশন জগতে একটা বড় ধরনের উন্নতি সাধন হবে আর কি। সো কাজেই এখন প্রত্যাশা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং কিন্তু সেটা এখনও আমরা কোনো কুলকিনারা দেখতে পাচ্ছি না আর কি। যদিও এই সরকার আসার পরে এই টার্মিনাল উদ্বোধনের ব্যাপারে তারা নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে, বাট এখনও কিন্তু
কোনো কিছু সঠিক করে বলা যাচ্ছে না কবে চুক্তি স্বাক্ষর হবে, কবে এটার সফট ওপেনিং হবে, কবে অপারেশনে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। সো কাজে আমরা অবশ্যই আশা করি যে একটা ভালো প্রজেক্ট হবে এবং এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বাংলাদেশ একটা ক্রমবর্ধমান এভিয়েশন হাব হিসাবে যেটা গঠনের ব্যাপারে প্রত্যেকে আমরা আশাবাদী এবং বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে অন্যতম একটা বড় গন্তব্য বলে মনে করি আমাদের এভিয়েশন সেক্টরে। সো কাজে এই সেক্টরকে উন্নতি করার ক্ষেত্রে এই থার্ড টার্মিনাল একটা বড় ধরনের ভূমিকা পালন করবে আমার মনে হয়। আচ্ছা, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের এভিয়েশনের অবস্থানটা কিরকম দেখছেন আপনি? না, এভিয়েশন যেটা বললাম আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে আমি মনে করি যে, এবং এটা আমরা স্ট্যাটিস্টিক্সে বলে অত্যন্ত ক্রমবর্ধমান বাড়ছে এটা এবং আমাদের যে ইনক্রিজটা এখানে যে ট্রাফিক ইনক্রিজ এয়ার ট্রাফিক ইনক্রিজ এটা অন্যান্য অনেক দেশের তুলনায় বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটা জানি যে প্রতি বছরই কিন্তু এটা 10 থেকে 12% হারে আমাদের ট্রাফিক গ্রোথ হচ্ছে এবং এটা আগামী যেটা আয়াটার একটা ফোরকাস্ট অনুযায়ী আমরা দেখেছি যে এখন যে প্যাসেঞ্জার নাম্বার আছে বছরে 12.5 মিলিয়ন প্যাসেঞ্জার এখন যাতায়াত করে, সেটা আগামী 10 বছরের মধ্যে 25 মিলিয়নে দাঁড়াবে আর কি। সো কাজেই 10 বছরের মধ্যে কিন্তু আমাদের ট্রাফিক সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সো কাজে আমরা বুঝতেই পারছি আমাদের একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে এবং একটা আমরা আশা করতে পারি যে এভিয়েশনের ক্ষেত্রে আমাদের একটা বড় ভূমিকা থাকবে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে পর্যটন খাতে সরকারের আসলে আর কি কি দিকে গুরুত্ব দেওয়া উচিত, আপনি কি মনে করেন? না, পর্যটন খাতে তো অনেক কিছুই করা আছে কিন্তু সরকার তো সেদিকে আগাচ্ছে না। আমরা অতীতে যত সরকারই দেখেছি পর্যটনের ব্যাপারে সবাই বলে যে এটা একটা থ্রাস্ট সেক্টর, কিন্তু কোনো সরকারকে কিন্তু থ্রাস্ট দিতে দেখিনি আর কি। হ্যাঁ, এটা পর্যটন শিল্পের উন্নয়নে যে ধরনের ভূমিকা রাখা দরকার বা যা ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন এনটিও যারা আছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বা পর্যটন কর্পোরেশন, তাদের যে ধরনের ভূমিকা পালন করা দরকার বা সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেগুলো কিন্তু কোনোটাই নেওয়া হয় না। এবং এটা আমরা এখন যদি দেখি আমাদের বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশে ভিজিটের ব্যাপারে ট্রাভেল অ্যালার্ট দেওয়া আছে, বিদেশিরা বাংলাদেশে আসতে ভয় পায় এবং সেই দেশের সাথে আমাদের কূটনৈতিক পর্যায়ে যদি আমরা পর্যটন শিল্পের স্বার্থে যদি আমরা এই ট্রাভেল অ্যালার্টগুলো তুলে না নিতে পারি তাহলে আমাদের দেশে কিন্তু পর্যটন শিল্পের উন্নয়ন কখনোই সম্ভব না আর কি। আচ্ছা, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আলোচনায় যদি একটু ফিরে যাই, এই তো সামনে তো এটি উদ্বোধন হতে চলেছে কিন্তু দেখা যাচ্ছে নানা রকম ঘটনা ঘটছে, যেমন ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি নানা রকম শর্ত জুড়ে দিচ্ছে। সেক্ষেত্রে কি আরেকটু দেরি করে অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে ভালো হতো নাকি উদ্বোধনটা খুব তাড়াতাড়ি করা জরুরি, আপনি কি মনে করেন? না, এটা তো অত্যন্ত জরুরি, এখন শুধু জরুরি না, এটা অত্যন্ত জরুরি। এটা অনেক সময় পার হয়ে গেছে, এখন নতুন করে আবার অন্য প্রতিষ্ঠানের সাথে টেন্ডার করে বা পুরো পর্যবেক্ষণটা করতে যে সময় লাগবে সেটা কিন্তু আমাদের জন্য সহজ হবে না এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। বিকজ এই এয়ারপোর্ট কিন্তু 2024 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল টার্মিনাল, 24-এর পরে 25 গেছে, 26ও যেতে চললো এবং 26-এও এটা হবে কিনা পুরোপুরি মানে অপারেশনাল হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সো কাজে এরপরে যদি এটা আরও বেশি দেরি হয় তাহলে কিন্তু এই এয়ারপোর্টে যেসব ইনস্টলেশনস আছে, যেসব ইকুইপমেন্টস আছে, যেসব অত্যন্ত সূক্ষ্ম বৈদ্যুতিক জিনিসপত্র আছে সেই জিনিসগুলো কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। সো কাজে এটা যত তাড়াতাড়ি সম্ভব এখন এটাকে উদ্বোধন করার ব্যাপারে, অপারেশনাল করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং এই সরকার এই ক্ষমতা আসার পরপরই কিন্তু তারা এ ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং জাপানিজ প্রতিষ্ঠানের সাথে যেহেতু তার জাপানিজরা আগে থেকে এটার ব্যাপারে তাদের প্রস্তুতি কিছুটা ছিল, তাদের সাথে আলাপ আলোচনা করে এটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছে যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্বোধন করা যায়। সেবার মান উন্নয়নের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সার্ভিস চার্জটা কি বেড়ে যেতে পারে কিনা? সার্ভিস চার্জ তো কিছু বাড়তেই পারে, বাট সেবার মানটাও বাড়তে হবে। সেবা যদি মানে কাঙ্ক্ষিত সেবা যদি যাত্রীরা পায় বা এয়ারলাইনগুলো পায়, এখানে যারা ক্লায়েন্ট আছে তারা যদি কাঙ্ক্ষিত মান পায় তাহলে কিন্তু কিছুটা সার্ভিস চার্জ বাড়লেও কিন্তু মানুষের দ্বিধা করবে না। কিন্তু আমাদের তো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নানা রকম অভিযোগ আছে, ট্রলি পাওয়া যায় না, লাগেজ ঠিক মতো আসে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে প্যাসেঞ্জারদের দুর্ভোগ পোহাতে হয়, প্যাসেঞ্জারদের সাথে যারা যাত্রী হয়রানি হয়। এই হয়রানিগুলো যদি না হয়, এই মানুষ যদি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে, ওখানে সব কিছু ইকুইপমেন্টস অ্যাপারেটাস যদি সব পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই কিছুটা যদি বাড়েও ফি সেটা আমার মনে হয় খুব একটা গায়ে লাগবে না।
জি, এয়ারলাইন্স এবং কার্গো পরিচালনা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি ভাড়া কমতে পারে? এয়ারলাইন্স যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে আমরা জানি যে এয়ারলাইনের ফেয়ার কিন্তু এয়ার ফেয়ার সবসময় ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। আমাদের এখানে যেমন এখন প্যাসেঞ্জারদের ডিমান্ড ইজ ভেরি হাই, সেই তুলনায় এয়ারলাইন সিট সাপ্লাই ইজ লো। সো কাজে এইটা এখন আমাদের সাপ্লায়ার্স মার্কেট হয়ে গেছে, মানে এয়ারলাইন তারা মার্কেটটাকে ডিকটেট করে। যখনই এই ডিমান্ডটা কমে আসবে এবং সাথে সাথে এয়ারলাইনের সংখ্যা বাড়বে, সিট নাম্বার বাড়বে, স্বাভাবিকভাবে ডিমান্ড কমে যাবে এবং তখন সিটের প্রতি যে মানুষের যে চাহিদা সেটা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু বিমান ভাড়াও কমে আসবে। সো কাজে যত বেশি সংখ্যক এয়ারলাইনকে এখানে আনা যায় এবং বিশেষ করে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন বা অন্যান্য আমাদের প্রাইভেট এয়ারলাইন যারা আছে তাদের প্যাসেঞ্জার পরিবহনের সক্ষমতাকে আরও বাড়াতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। তাহলে তাতে করে হবে কি যে মানুষ তাদের পছন্দ বাড়বে, যত অপশন বাড়বে স্বাভাবিকভাবে তাদেরকে ফেয়ার কমবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে, সার্ভিসটা আরও ভালো হবে আর কি। এক্ষেত্রে কি কর্মসংস্থান বাড়তে পারে কিনা? অবশ্যই বাড়বে। যখনই এয়ারলাইনের সংখ্যা বাড়বে, এয়ারলাইনের অপারেশন বাড়বে, সাথে সাথে কিন্তু কর্মসংস্থান ডেফিনেটলি বাড়বে। বিকজ প্রত্যেকটা একটা এয়ারক্রাফট অপারেশনের পিছনে কিন্তু অনেকগুলো মানুষের সাহায্য লাগে, সার্ভিস লাগে, গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে শুরু করে তারপরে এয়ারপোর্ট সার্ভিস, নানা রকম সার্ভিসের ক্ষেত্রে। সো কাজে স্বাভাবিকভাবেই কিন্তু যখনই স্ট্যান্ডার্ড বাড়বে, সার্ভিস বাড়বে, এয়ারলাইনের সংখ্যা বাড়বে, প্যাসেঞ্জার বাড়বে, সাথে সাথে মানে দক্ষ জনবল লাগবে, হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়বে। সো কাজে হিউম্যান রিসোর্স অনেক গুণ বেড়ে যাবে আর কি। জুলাই মাসে তো চুক্তি করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি চুক্তি হয়, হাতে 4-5 মাস সময় আছে, এই অল্প সময়ের মধ্যে এই জনবল নিয়োগ বা তাদের প্রশিক্ষণ দেয়া এগুলো কি সম্ভব হবে খুব দ্রুত সময়ের মধ্যে? আমি যতটুকু জানি প্রশিক্ষণের কাজ কিছু কিছু করে কিন্তু অলরেডি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে করা হচ্ছে, যে সব হাইলি টেকনিক্যাল কাজগুলো আছে সেসব কাজ কিছু কিছু অলরেডি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে করা হচ্ছে এবং এটা আরও বেগবান হবে। যখনই আমাদের এই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই বাড়বে, গতি বাড়বে, কাজের গতি বাড়বে এবং এক পর্যায়ে যে দেখা যাবে যে এটা আমার মনে হয় সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে আর কি। সর্বোপরি আপনি কি মনে করেন যে আর কি কি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন? এখানে আমাদেরকে তো ডেফিনেটলি চেষ্টা করতে হবে, আমাদের সেবার মান বাড়াতে হবে। আমাদের যত বড়ই এস্টাবলিশমেন্ট থাকুক, যত বড় প্রসাদপম বিল্ডিং থাকুক, শুধু বিল্ডিং থাকলে তো হবে না, বা বিদেশি মানে ম্যানেজমেন্ট কোম্পানি আসলে আলটিমেটলি সার্ভিস তো দিবে আমাদের দেশীয় লোকজন। তো আমাদের দেশীয় লোকজনের সেবার মনোভাব তো বাড়াতে হবে। আমাদের মধ্যে সেবার মনোভাব কিন্তু খুবই কম। আমরা মানুষকে সেবা দিতে চাই না, আমরা মানে নিজেদের স্বাচ্ছন্দ্যটা আগে করতে চাই, নিজেদের স্বার্থটাকে আগে দেখতে চাই। কিন্তু সেবার মান যদি না বাড়া যায়, সেবার মনোভাবাপন্ন না যদি না হয়, আমি যদি সেবা দিতে আগ্রহী না হই, প্যাসেঞ্জার ফ্রেন্ডলি না হই, তাহলে কিন্তু যত বড়ই টার্মিনাল হোক, যত আধুনিক টার্মিনাল হোক, স্টেট অফ দি আর্ট আমরা বলি না কেন, এর পিছনে কারা কাজ করছে, ম্যান বিহাইন্ড দি মেশিন, এটা ইজ ইম্পর্টেন্ট। সো কাজে আমাদের দেশের মানুষকে যারা এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসের সাথে জড়িয়ে থাকবে, যাদের সার্ভিসটা ইম্পর্টেন্ট, যারা মানুষের সাথে ডিল করবে, তাদের ব্যবহারটা যদি ভালো না হয়, তারা যদি সেবার মানটাকে উন্নত না করা যায়, তাহলে যত বড়ই বিল্ডিং হোক, যত ভালোই বিল্ডিং হোক, এটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন কাজী ওয়াহিদুল আলম। আমদানিকৃত কেমিক্যাল দ্রুত ছাড়ে জটিলতার পাশাপাশি নিলাম অযোগ্য পুরাতন কন্টেইনার বোঝাই কেমিক্যাল ও বিপজ্জনক পণ্যের কারণে দুর্ঘটনা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও নানামুখী জটিলতায় এসব কেমিক্যাল এবং বিপজ্জনক বস্তু যেমন নিলামে তোলা যায়নি, তেমনি ধ্বংসও করা যাচ্ছে না। বন্দরের শেড ও ইয়ার্ডে পড়ে আছে এসব কেমিক্যাল ও জরাজীর্ণ কন্টেইনার। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিন কন্টেনার টার্মিনাল এনসিডি 4 নম্বর বার্থের রাবার গ্যান্ট্রি ক্রেনে হঠাৎ করে আগুন ধরে যায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কন্টেনার পুরনো হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজে, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। কাস্টম কমিশনারের কাছে দেওয়া চট্টগ্রাম বন্দরের এক চিঠিতে বর্তমানে শুধুমাত্র পিশেডে সর্বমোট 302 প্যাকেজ কেমিক্যালও বিপজ্জনক পণ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিনের পুরনো নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। এর বাইরে বিভিন্ন ইয়ার্ডে ধ্বংসের অপেক্ষায় থাকা অতি বিপজ্জনক পণ্য বোঝাই 331 টিউএস কন্টেনারের মধ্যে 42টি কন্টেনার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যখন কাস্টম চার্জ করে আপনার কী বলে এটা ইনভেন্টরি করে, তখন দেখা যায় এই পণ্যের সাথে ডিক্লারেশনে মিলে নাই। সাম্প্রতিক সময়ে বিপজ্জনক কেমিক্যালগুলো ধ্বংসের জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষ চুক্তির পর এসব কেমিক্যাল ওই প্রতিষ্ঠানের কারখানায় ধ্বংস করা হবে। ল মিনিস্ট্রির ভেটিং হয়ে গেছে, এখন আমরা হোলসিমের সঙ্গে এমওইউ করব। এমওইউ করার পরে বাকি যে কার্যক্রম আছে সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে কয়েক লাখ কোটি টাকা মূল্যের আমদানি রপ্তানি পণ্য পরিবহন হচ্ছে, আর এসব পণ্য থেকে অন্তত 80,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে এই বন্দরকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়লেও কমছে উন্নয়ন সহযোগীদের থেকে ঋণ প্রতিশ্রুতি ও অর্থ ছাড়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরটির তথ্য, চলতি অর্থবছরের প্রথম 11 মাসে প্রায় 18.5% কমে অর্থ ছাড় নেমেছে $458 কোটি। কমেছে ঋণের প্রতিশ্রুতিও, বিপরীতে বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। কমেছে উন্নয়ন সহযোগীদের থেকে বিদেশি ঋণের অর্থ ছাড়। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে বিদেশি সহায়তার অর্থ ছাড় কমে দাঁড়িয়েছে $458 কোটি। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $561 কোটি। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থায়নের নতুন ঋণের প্রতিশ্রুতিও কমেছে। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে, চলতি অর্থ বছরে জুলাই থেকে মে মাস সময়ে সব মিলিয়ে বাংলাদেশ $422 কোটি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থ বছরের একই সময় $549 কোটি প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। এদিকে বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপও। প্রথম 11 মাসে বিদেশি ঋণের সুদ আসল সহ $413 কোটি বেশি পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ঋণ আসল $268 কোটি আর সুদ $145 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে $378 কোটি ঋণের সুদ আসল পরিশোধ করেছিল বাংলাদেশ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাজশাহী অঞ্চলের আম রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ব্যবসায়ীরা বলছেন, এ অঞ্চলে প্যাকিং হাউস না থাকায় আম পাঠাতে হয় ঢাকায়। এছাড়া ছাড়পত্র নিতে বাড়তি সময়ের কারণে নষ্ট হচ্ছে 10 থেকে 20 ভাগ ফল। কৃষি বিভাগ বলছে, আঞ্চলিক প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাইয়ের কাজ চলছে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোতে শোভা পাচ্ছে প্যাকেটে মোড়ানো ল্যাংড়া, আম্রপালি, বাড়ি, ফজলি সহ নানা জাতের আম। চলতি মৌসুমে 3টি জেলা থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালিতে 85 মেট্রিক টন আম এরই মধ্যে রপ্তানি হয়েছে। বৈদেশিক বাজার আকৃষ্ট করতে তালিকায় যুক্ত হয়েছে মিয়াজাকি, কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই ও রেড পলমার জাতের আম। 4 মেট্রিক টন অলরেডি আমরা এক্সপোর্ট করতে পেরেছি এই পর্যন্ত। ভালো আম হলে ভালো প্যাকিং করা লাগে, একটা লেবার সহ এটা 7 থেকে 8 টাকা পড়ে যায়। এই অঞ্চলে কোনো প্যাকিং হাউস নেই, তাই রপ্তানিকারকদের মাধ্যমে প্যাকিং এর জন্য আম পাঠাতে হয় ঢাকার শ্যামপুরে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের ছাড়পত্র নিতে পেরিয়ে যায় লম্বা সময়, নষ্ট হয় অন্তত 10 থেকে 20 ভাগ আম। এছাড়া অতিরিক্ত বিমান ভাড়ার কারণে আগ্রহ হারাচ্ছেন রপ্তানিকারকরা। যেসব অঞ্চলে আম হয় সেসব এলাকাতে বিভাগীয় পর্যায়ে যেন কোয়ারেন্টাইন বা ল্যাব স্থাপন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাই করা হচ্ছে। আমাদের পরিবহনটা সহজ হয়, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের একটা প্যাকিং হাউস বা কৃষি রপ্তানিকরণ অঞ্চল যাই বলেন করার চিন্তা ভাবনা আছে। এই অঞ্চলে এখন রপ্তানিকারকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতে।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম কমিয়ে আনতে যারা তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। মঙ্গলবার ব্যাংক খাতে শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধে বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস 2026 পালন অনুষ্ঠানে তিনি জানান, হুইসেল ব্লোয়ারদের তথ্যের ভিত্তিতে 2 শতাধিক অভিযোগ নিষ্পত্তি হয়েছে। এ সময় ন্যায়পাল সচিবালয়ে মাসরুরুল ইসলাম জানান, দুর্নীতি প্রতিরোধে বা আর্থিক খাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগে হুইসেল ব্লোয়ার সারা বিশ্বে বড় ভূমিকা রাখে, তবে তা যেন অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা জানান তিনি। এছাড়া বিভাগীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় এটি বড় ভূমিকা রাখছে। সবার মধ্যে একটা সচেতনতা কাজ করবে এখন, যেখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হলে সেটা কিন্তু চাপা থাকবে না, গোপন থাকবে না, সেটা কিন্তু ন্যায়পাল সচিবালয় জমা হবে এবং তার যথাযথ ব্যবস্থা গৃহীত হবে। এখানে আমরা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করি এবং কেউ যদি অনিয়ম দেখেন, দুর্নীতি দেখেন, প্লিজ আমাদের হুইসেল ব্লো করেন এবং এটার সমাধান হবে, এটা নিশ্চিত থাকে এবং আপনার পরিচয় গোপন থাকবে। এবার জনপদের অর্থনীতির খবর। বর্ষায় নাটোরের চলন বিলে নেই কাঙ্ক্ষিত পানি। এতে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে পর্যটন হারানোর শঙ্কা। অপরিকল্পিতভাবে পুকুর কাটা সহ অবকাঠামো নির্মাণ করায় বিলে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ, দাবি পরিবেশবিদদের। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সমীক্ষার প্রতিবেদন পেলে তৎপরতা শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বর্ষায় বিল টইটম্বুর থাকার কথা, অথচ এই মৌসুমের ভিন্ন চিত্র। এখনও কাঙ্ক্ষিত পানির দেখা নেই চলন বিলে। নাটোরের সিংড়ার শেরকোলের এই এলাকা থেকে শুরু চলন বিল। বর্ষাকালের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও এখানে নেই পানি। স্থানীয়রা জানান, বিলের নিচু এলাকায় কিছুটা পানি আসলেও তা পর্যাপ্ত নয়। এতে তৈরি হয়েছে মাছের উৎপাদন কমে আসার শঙ্কা। অন্যদিকে কমছে বিলে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঝি ও জেলেরা। সিংড়ায় থাকা চলন বিলের প্রায় 22 বর্গ কিলোমিটার অংশের একই দশা। এখন আমাদের বন্যা নেই, এখন আমার ভাড়াও নেই। অন্য অন্য বছর বন্যা আসিল, আমার ইনকাম হচ্ছিল, আর এবার বন্যা নাই, আমার ইনকামও নাই। এখন এদের লাভ আইনদের নিয়ে বসে থাকি ঘাটে। চলন বিল শুকিয়ে গেছে, এখানে আসলে মজা পাই না। চলন বিলের পানির যে সৌন্দর্য, যে পানির যে চলাচল ছিল, চলাচলটাও নাই, একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে পুকুর কাটা এবং অবকাঠামো নির্মাণের কারণে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ। এতে চলন বিলটা আর অস্তিত্ব হারাতে বসছে বলে দাবি পরিবেশবিদদের। অপরিকল্পিতভাবে এই বিলে কিন্তু অনেক পুকুর খনন হয়েছে বা বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, এই জন্য বিল কিন্তু তার ঐতিহ্য হারাইছে। আত্রাই ও পদ্মা নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বর্ষাকালেও পানি নেই চলন বিলে। বিল নিয়ে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের চলা সমীক্ষা প্রতিবেদন পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিলকে যে পুনরুজ্জীবিতকরণ বা এটার ক্ষেত্রে যে আমাদের কি কি করণীয় বা কোন কোন ডিপার্টমেন্টের কি কি কাজ করতে হবে, সেই বিষয়গুলি স্টাডি রিপোর্টে উঠে আসবে এবং তো স্টাডি রিপোর্ট সমবায়তা সমীক্ষা সম্পন্ন হলে সেই রিপোর্টের সুপারিশের আলোকে পানি উন্নয়ন বোর্ড কার্যক্রম করবে। মৎস্য বিভাগ বলছে, পানি বাড়লে পুরো বিলে ছড়িয়ে পড়বে মাছের পোনা। গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। যদি রেগুলার ফ্লাডটা হয়, আমরা আশাবাদী আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় চলন বিলের অবস্থান। সময় সংবাদ, নাটোর। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সর্বশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। আজ আমরা ডিএসসির ওয়েবসাইটে যেমনটি দেখতে পাচ্ছি, আজ একটি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং নিম্নমুখী প্রবণতায় রয়েছে দুটি সূচক। আজ ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক আমরা দেখতে পাচ্ছি 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5609 পয়েন্টে এবং ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক
1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1138 পয়েন্টে এবং DS30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2126 পয়েন্টে এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 138টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 119টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 86টি কোম্পানির শেয়ারের দাম। এবং আজ যেমনটি দেখতে পাচ্ছি আজ টোটাল লেনদেন হয়েছে 3042 কোটি টাকার কিছুটা বেশি। এবং আজ যদি কোন কোম্পানিগুলো শীর্ষ অবস্থানে রয়েছে তা দেখতে আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 142 টাকা 60 পয়সা দরে এবং সর্বোচ্চ দাম উঠেছিল 149 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 141 টাকা 70 পয়সা এবং গতকাল কিন্তু 145 টাকা 90 পয়সা দরে এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে। এবং দ্বিতীয় অবস্থানে যেটি রয়েছে সেটি ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 65 টাকা 20 পয়সা দরে এবং সর্বোচ্চ দাম উঠেছিল 65 টাকা 70 পয়সা, সর্বনিম্ন দাম ছিল 65 টাকা এবং গতকাল 65 টাকা 10 পয়সা দরে বিক্রি হয়েছে। এবং তৃতীয় অবস্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি ন্যাশনাল ফিড মিল লিমিটেড এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড এর প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 22 টাকা 40 পয়সা দামে এবং 23 টাকা 40 পয়সা উঠেছিল সর্বনিম্ন দাম এবং 21 টাকা 80 পয়সা ছিল সর্বনিম্ন দাম এবং গতকাল বিক্রি হয়েছিল এর প্রতিটি শেয়ার 21 টাকা 70 পয়সা দরে। এবং চতুর্থ অবস্থানে যে কোম্পানিটি রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 52 টাকা 70 পয়সা দরে এবং সর্বোচ্চ দাম উঠেছিল 52 টাকা 70 পয়সা, সর্বনিম্ন দাম ছিল 50 টাকা 70 পয়সা এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার 50 টাকা 70 পয়সা দরে বিক্রি হয়েছে। এবং পঞ্চম অবস্থানে যেটি রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড এর প্রতিটি শেয়ার বর্তমানে বিক্রি হচ্ছে 74 টাকা 90 পয়সা দরে এবং সর্বনিম্ন এর দাম ছিল 74 টাকা 10 পয়সা, সর্বোচ্চ উঠেছিল 75 টাকা 90 পয়সা এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 74 টাকা 20 পয়সা দরে। এই ছিল আমার কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। এক সপ্তাহে চালের দাম বেড়েছে, তবে কমেছে গম, চিনি ও কফির দাম। সরবরাহ, আবহাওয়া ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে এসব পণ্যের বাজারে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে 100 পাউন্ড চালের দাম দাঁড়িয়েছে $12.89। এক সপ্তাহে চালের দাম বেড়েছে 8.09%। উৎপাদনকারী দেশগুলোতে আবহাওয়াজনিত ঝুঁকি এবং সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় চালের বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। অন্যদিকে গমের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য উৎপাদনকারী দেশে ভালো ফলনের সম্ভাবনা এবং সরবরাহ বাড়ায় কমেছে গমের দাম। সপ্তাহ ব্যবধানে 4.6% দাম কমে প্রতি বুশেল গমের দাম নেমেছে $584। চিনির দামও নিম্নমুখী। প্রতি পাউন্ড চিনির দাম দাঁড়িয়েছে 13.95 সেন্টে। এক সপ্তাহে দাম কমেছে 2.52%। বাজারে পর্যাপ্ত সরবরাহ ও চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় দামে চাপ কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে কফির বাজারে। বুধবার প্রতি পাউন্ড কফি বিক্রি হচ্ছে 275.95 সেন্টে। শিমুল হোসেন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় বিয়ের বাজারে ডাক্তার, আইনজীবীদের টেক্কা দিচ্ছে স্যামসাং ও এসকে হাইনিক্সের কর্মীরা। দেশটির বার্ষিক গড় আয় প্রায় $29,758 চেয়ে 14 গুণ বেশি বোনাস পাচ্ছেন স্যামসাংয়ের চিপ মেকাররা। স্যামসাং কর্মীদের রেটিং স্কোর 83 থেকে বেড়ে 87 এবং এসকে হাইনিক্স কর্মীদের স্কোর 80 থেকে 83-তে দাঁড়িয়েছে। ফলে এসব কর্মীরা কোরিয়ার A+ ক্যাটাগরির পাত্রপাত্রী হিসেবে গণ্য হচ্ছেন। বিয়ের বাজারে আকাশচুম্বী চাহিদা চিপ খাতের প্রকৌশলীদের। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাণকারী জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স। এবার প্রতিষ্ঠানের মতোই কর্মীদের বিয়ের বাজারে কদর বেড়েছে। এআই মেমোরি চিপের রেকর্ড বিক্রির কারণে চিপ জায়ান্ট প্রতিষ্ঠান তাদের কর্মীদের বিপুল পরিমাণ পারফরমেন্স বোনাস দিচ্ছে। স্যামসাং সম্প্রতি তাদের কিছু চিপ প্রকৌশলীর বোনাস প্রায় $4,16,000 ঘোষণা করেছে, যা সাধারণ দক্ষিণ কোরীয়দের গড় বার্ষিক আয়ের প্রায় 14 গুণ বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটিরও বেশি। 고려대 반도체공학과
সেমিকন্ডাক্টরে একমাত্র শিল্প যা এআইকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারে। তারা বিশ্ববাজারে এমন এক পর্যায়ে গেছে যার ফলস্বরূপ বেতন ও বোনাস আকাশচুম্বী হয়ে উঠেছে। কোরিয়ান ম্যাচমেকিং এজেন্সির তথ্য মতে স্যামসাং কর্মীদের রেটিং স্কোর 83 থেকে বেড়ে 87 এবং এসকে হাইনিক্স কর্মীদের স্কোর 80 থেকে 83-তে দাঁড়িয়েছে। ফলে এসব কর্মীরা কোরিয়ার A+ ক্যাটাগরির পাত্রপাত্রী হিসেবে গণ্য হচ্ছেন, যা আগে কেবল লাইসেন্সধারী ডাক্তার বা আইনজীবীদের জন্যই নির্ধারিত ছিল। মানুষ আগের মতো চিন্তা করে না যে পেশাদাররা এমনিতেই অনেক টাকা আয় করেন, বরং এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানের উচ্চ বেতনের পদগুলোর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। 2025 সালে দক্ষিণ কোরিয়ায় তরুণদের বেকারত্ব বেড়ে 6.1% পৌঁছায়। সেখানে বর্তমানে চাকরি প্রার্থীরা এখন নিরাপদ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হিসেবে চিপ ডিজাইনকে বেছে নিচ্ছেন। এসকে হাইনিক্সের সহায়তায় 2021 সালে শুরু হওয়া কোরিয়া ইউনিভার্সিটির সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষার স্কোর চলতি বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লি হিয়ং মিন জানান, দেশটির মোট রফতানির 40%-এরও বেশি আসে চিপ খাত থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় প্রকৌশল শিক্ষার্থীদের জন্য উন্নতর সুযোগ সুবিধার প্রয়োজন, বিশেষ করে যখন কেউ কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করে, তখন তাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে যাতে সে গর্ববোধ করে। দেশটিতে বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টারে স্যামসাং ও হাইনিক্সের মতো প্রতিষ্ঠানে ইন্টারভিউ প্রস্তুতির জন্য বিশেষ কোর্সও চালু করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শর্তের জালে শাহজালালের 3rd টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা, নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক কেমিক্যাল জট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নানা জটিলতায় করা যাচ্ছে না নিলাম ও ধ্বংস, সমাধানে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। এবং বিদেশি ঋণ পরিশোধের রেকর্ড ব্যয়, চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে ছাড়িয়েছে $4 বিলিয়ন, তথ্য ইআরডির। বৈদেশিক ঋণের অর্থছাড় কমল প্রায় 18.5%। এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।